কল্পনা করুন আজ থেকে ৬৬ মিলিয়ন বছর আগের একটি পৃথিবীর কথা। আকাশটা আজকের মতো নীল ছিল না, বরং বাতাসে ভাসছিল আগ্নেয়গিরির ছাই আর ধোঁয়ার এক বিষাদগ্রস্ত আস্তরণ। উত্তর আমেরিকার এক বিস্তীর্ণ প্রান্তরে, যেখানে একসময় প্রাণের স্পন্দন ছিল প্রবল, সেখানে এখন নেমে এসেছে মৃত্যুর নীরবতা। সেই ধূসর প্রান্তরের মাঝখানে দাঁড়িয়ে আছে একটি বিশাল প্রাণী। তার শরীরের চামড়া বয়সের ভারে কুঁচকে গেছে, তার ৩টি শিংয়ের একটি হয়তো লড়াইয়ে ভেঙে গেছে অনেক আগেই। সে একটি ট্রাইসেটপস, কিন্তু সে জানে না যে সে তার প্রজাতির অন্য কোনো সদস্যকে আর কখনো দেখতে পাবে না। সে জানে না যে সেই হয়তো এই বিশাল পৃথিবীর বুকে বেঁচে থাকা সর্বশেষ ট্রাইসেটপস। এই প্রাণীটি ছিল এমন এক রাজবংশের অংশ যারা লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবীর বুকের রাজত্ব করেছে। কিন্তু সেই শেষ দিনে, সেই শেষ মুহূর্তে যখন সূর্য ডুবে যাচ্ছিল, তখন এই দৈত্যাকার প্রাণীটি কী ভাবছিল? কিভাবে মৃত্যু হয়েছিল পৃথিবীর শেষ ট্রাইসেটপসটির? এটি কি ছিল কোনো শিকারী প্রাণীর আক্রমণ, নাকি আকাশ থেকে নেমে আসা এক মহাজাগতিক অভিশাপ? আজ আমরা ইতিহাসের সেই ধুলো ঝেড়ে বের করে আনব ৬৬ মিলিয়ন বছর আগের সেই করুণ উপাখ্যান। এই ট্রাইসেটপস কোনো সাধারণ প্রাণী ছিল না। বিজ্ঞানের ভাষায় এদের বলা হয় ক্রিটেশিয়াস যুগের জীবন্ত ট্যাঙ্ক। প্রায় ৩০ ফুট লম্বা এবং ১২ টন ওজনের এই তৃণভোজী প্রাণীটি ছিল প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি। এদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল এদের মাথার বিশাল হাড়ের ফ্রিল বা ঢাল এবং মুখের উপর সাজানো ৩টি ধারালো শিং। এই শিংগুলো শুধুমাত্র সঙ্গীদের আকর্ষণ করার জন্য ছিল না, বরং এগুলো ছিল আত্মরক্ষার এক ভয়ঙ্কর অস্ত্র। উত্তর আমেরিকার হেল ক্রিক ফরমেশনে এদের ফসিল বা জীবাশ্ম প্রচুর পরিমাণে পাওয়া গেছে, যা প্রমাণ করে যে একসময় এই অঞ্চলটি ট্রাইসেটপসের চারণভূমি ছিল। এরা সাধারণত দলবদ্ধ হয়ে থাকত, কারণ দলবদ্ধ থাকাটাই তাদের বেঁচে থাকার প্রধান কৌশল। কিন্তু প্রকৃতির নিয়ম বড়ই নিষ্ঠুর। যেই প্রাণীটি লক্ষ বছর ধরে তার শিং দিয়ে বাঘের মতো হিংস্র ডাইনোসরদের প্রতিহত করেছে, তাকেও হার মানতে হয়েছিল এক অদৃশ্য শক্তির কাছে। ট্রাইসেটপসরা যখন তাদের সোনালী যুগে বসবাস করত, তখন তাদের খাদ্য, পানি এবং বাসস্থানের কোনো অভাব ছিল না। ফার্ন আর সাইক্যাড জাতীয় শক্ত গাছপালা খেয়ে তারা তাদের বিশাল শরীর টিকিয়ে রাখত। তাদের দাঁতের গঠন এমন ছিল যে তারা খুব শক্ত আঁশযুক্ত উদ্ভিদও অনায়াসেই চিবিয়ে খেতে পারত। কিন্তু প্রশ্ন হল, এত শক্তিশালী এবং মানিয়ে নেওয়া ক্ষমতার অধিকারী একটি প্রজাতি হঠাৎ করে পৃথিবী থেকে মুছে গেল কেন? ট্রাইসেটপসের বিলুপ্তির কারণ খোঁজার আগে আমাদের তাকাতে হবে তাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জটির দিকে। তাদের সমসাময়িক এবং প্রতিবেশী ছিল পৃথিবীর ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর মাংসাশী প্রাণী টাইরানোসরাস রেক্স বা টি-রেক্স। জীবাশ্মবিদরা এমন অনেক ট্রাইসেটপসের হাড় খুঁজে পেয়েছেন যেখানে টি-রেক্সের কামড়ের গভীর দাগ স্পষ্ট। আবার এমন অনেক টি-রেক্সের ফসিলও পাওয়া গেছে যেখানে ট্রাইসেটপসের শিংয়ের আঘাতের চিহ্ন রয়েছে। এটি প্রমাণ করে যে এই দুই প্রাগৈতিহাসিক দৈত্যের মধ্যে লড়াই ছিল নিত্যদিনের ঘটনা। কল্পনা করুন, একটি পূর্ণবয়স্ক ট্রাইসেটপস তার পাল বা দলকে রক্ষা করার জন্য একটি ক্ষুধার্ত টি-রেক্সের মুখোমুখি হয়েছে। টি-রেক্সের চোয়াল যেখানে হাড় গুঁড়ো করে ফেলার ক্ষমতা রাখে, সেখানে ট্রাইসেটপসের ভরসা ছিল তার শিং এবং গলার ঢাল। গবেষণায় দেখা গেছে ট্রাইসেটপসের হাড়ের ক্ষতগুলো অনেক সময় সেরে উঠেছিল, মানে টি-রেক্সের আক্রমণ থেকেও তারা বেঁচে ফিরতে পারত। তারা যোদ্ধা ছিল। কিন্তু একটি ট্রাইসেটপস যুদ্ধে মারা যেতে পারে, রোগে মারা যেতে পারে, কিন্তু পুরো একটি প্রজাতি তো আর একটি বা দুটি যুদ্ধের কারণে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে না। তাদের আসল শত্রু কোনো ডাইনোসর ছিল না, তাদের আসল শত্রু ছিল এমন কিছু যার বিরুদ্ধে লড়াই করার মতো কোনো শিং বা ঢাল তাদের ছিল না। ক্রিটেশিয়াস যুগের শেষের দিকে পৃথিবী এমনিতেই পরিবর্তিত হচ্ছিল। বিজ্ঞানীদের একটি অংশ মনে করেন মহাজাগতিক সেই আঘাতের আগেই পৃথিবীর আবহাওয়া অস্থির হয়ে উঠেছিল। ভারতের ডেকেন ট্র্যাপ অঞ্চলে বিশাল আগ্নেয়গিরির অগ্নুৎপাত শুরু হয়েছিল, যা বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে গ্রিনহাউস গ্যাস এবং ধূলিকণা ছড়িয়ে দিচ্ছিল। এর ফলে পৃথিবীর তাপমাত্রা ওঠানামা করছিল এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কমে যাচ্ছিল। ট্রাইসেরাটপসদের প্রিয় খাদ্য নিচু ভূমির গাছপালা কমে আসছিল। খাদ্যের জন্য তাদের হয়তো আরও বেশি পরিশ্রম করতে হচ্ছিল। কিন্তু এই ধীর গতির পরিবর্তন তাদের পুরোপুরি শেষ করে দিতে পারত না। আসল বিপর্যয়টি নেমে এসেছিল মহাকাশ থেকে। ৬৬ মিলিয়ন বছর আগের এক বসন্তকালে মেক্সিকোর ইউকাটান উপদ্বীপের কাছে আছড়ে পড়েছিল এভারেস্টের মতো বিশাল আকারের একটি গ্রহাণু বা অ্যাস্টেরয়েড। এই পাথরটি যখন ঘন্টায় প্রায় ৭০,০০০ কিলোমিটার গতিতে পৃথিবীর বুকে আঘাত হানে, তখন যে শক্তি সৃষ্টি হয়েছিল তা হিরোশিমার পারমাণবিক বোমার চেয়েও শত কোটি গুণ বেশি শক্তিশালী ছিল। সেই মুহূর্তে পৃথিবীর ভাগ্য চিরতরে বদলে যায়। সেই দিনটি শুরু হয়েছিল আর 10টি সাধারণ দিনের মতোই।
হয়তো আমাদের গল্পের শেষ ট্রাইসেরাটপসটি কোনো জলাশয়ের ধারে পানি পান করছিল। হঠাৎ আকাশের বুক চিরে নেমে এলো এক দ্বিতীয় সূর্য। আলোর তীব্র ঝলকানি হয়তো তাকে অন্ধ করে দিয়েছিল মুহূর্তের জন্য। মাটির নিচে শুরু হলো এক প্রলয়ঙ্করী কম্পন। সংঘর্ষের জায়গা থেকে হাজার হাজার মাইল দূরে থাকলেও সেই ট্রাইসেরাটপসটি বাতাসের চাপের পরিবর্তন অনুভব করতে পেরেছিল। সংঘর্ষের কয়েক মিনিটের মধ্যে আগুনের গোলার মতো উত্তপ্ত পাথরের টুকরো বৃষ্টির মতো আকাশ থেকে ঝরতে শুরু করল। বনাঞ্চলে আগুন ধরে গেল। যে গাছপালা ছিল ট্রাইসেরাটপসদের খাবারের উৎস, তা চোখের পলকে ভস্মে পরিণত হল। বাতাসের তাপমাত্রা মুহূর্তের মধ্যে কয়েকশো ডিগ্রি বেড়ে গেল। যারা সরাসরি আগুনের কবলে পড়ল তারা তাৎক্ষণিকভাবে মারা গেল, কিন্তু যারা বেঁচে থাকল তাদের জন্য অপেক্ষা করছিল আরও ভয়ঙ্কর এক ভবিষ্যৎ। আমাদের একাকী ট্রাইসেরাটপসটি হয়তো কোনো গুহায় বা পাথরের আড়ালে আশ্রয় নিয়ে সেই আগুনের ঝড় থেকে নিজেকে বাঁচিয়েছিল, কিন্তু সে জানত না তার পরিচিত পৃথিবীটি আর অবশিষ্ট নেই। গ্রহাণু আছড়ে পড়ার পর বায়ুমণ্ডলে ধুলো, ছাই এবং সালফারের এক বিশাল মেঘ তৈরি হল, যা পুরো পৃথিবীকে ঢেকে দিল। সূর্যের আলো আর মাটিতে পৌঁছাতে পারছিল না। পৃথিবী ডুবে গেল এক দীর্ঘস্থায়ী অন্ধকারে। একে বলা হয় ইম্প্যাক্ট উইন্টার বা সংঘর্ষ পরবর্তী শীতকাল। সূর্যের আলো ছাড়া সালোক সংশ্লেষণ বন্ধ হয়ে গেল, ফলে পৃথিবীর অধিকাংশ গাছপালা মরে গেল। আর এখানেই ট্রাইসেরাটপসদের মতো বিশাল তৃণভোজী প্রাণীদের ভাগ্য নির্ধারিত হয়ে গেল। একটা পূর্ণবয়স্ক ট্রাইসেরাটপসের প্রতিদিন কয়েকশো কেজি খাবারের প্রয়োজন হতো, কিন্তু চারদিকে তখন কেবল পোড়া কাঠ আর ছাই। খাবারের অভাবে তাদের বিশাল শরীর দুর্বল হতে শুরু করল। দলবদ্ধ ট্রাইসেরাটপসরা একে একে মৃত্যুর কোলে ঢলে পড়ল। আমাদের গল্পের শেষ ট্রাইসেরাটপসটি তখনও হয়তো ধুঁকছে, তার চামড়া ঝুলে পড়েছে, শরীরের শক্তি শেষ হয়ে আসছে। সে মাইলের পর মাইল হাঁটছে একটু সবুজ ঘাস বা পাতার খোঁজে, কিন্তু ধূসর পৃথিবীতে সবুজের কোনো চিহ্ন নেই। পানিগুলো হয়ে গেছে বিষাক্ত এবং ছাইয়ে পরিপূর্ণ। তার সঙ্গীরা, যারা টি-রেক্সের সাথে লড়াই করে বেঁচে ফিরেছিল, তারা এখন না খেয়ে মারা যাচ্ছে। ক্ষুধার যন্ত্রণা টি-রেক্সের কামড়ের চেয়েও অনেক বেশি মর্মান্তিক ছিল। এখন আসুন সেই চূড়ান্ত মুহূর্তটির কথা ভাবি। শেষ ট্রাইসেরাটপসটি হয়তো কোনো এক মৃত নদীর তীরে এসে থমকে দাঁড়িয়েছিল। তার ফুসফুস তখন বাতাসে ভাসা বিষাক্ত ছাই আর সালফারে ভারী হয়ে গেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কয়েক সপ্তাহ বা মাস ধরে পর্যাপ্ত খাবার না পাওয়ার ফলে তার শরীর আর নিজের ওজন ধরে রাখতে পারছিল না। সে হয়তো ধীরে ধীরে মাটিতে বসে পড়ল। তার ঝাপসা চোখে হয়তো ভেসে উঠছিল সেই পুরনো পৃথিবীর স্মৃতি, যখন আকাশ নীল ছিল, চারদিকে সবুজের সমারোহ ছিল এবং তার দলের অন্য সদস্যরা তার পাশেই চড়ে বেড়াত। তার চারপাশে তখন আর কোনো টি-রেক্স নেই, কোনো শত্রু নেই, আছে কেবল হাড় কাঁপানো ঠান্ডা আর অন্তহীন নীরবতা। সে হয়তো শেষবারের মতো আকাশের দিকে তাকানোর চেষ্টা করল, কিন্তু ঘন কালো মেঘের আড়ালে সূর্য তখনও লুকিয়েছিল। ধীরে ধীরে তার চোখের পাতা বন্ধ হয়ে এলো, তার হৃৎস্পন্দন থেমে গেল, এবং এভাবেই কোনো মহাকাব্যিক যুদ্ধ ছাড়া সম্পূর্ণ নীরবে পৃথিবী থেকে বিদায় নিল ক্রিটেশিয়াস যুগের অন্যতম এই শ্রেষ্ঠ যোদ্ধা। তার মৃত্যুর সাথে সাথে সমাপ্তি হল ট্রাইসেরাটপস অধ্যায়ের। আমরা কিভাবে এই গল্পের সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে পারি? বিজ্ঞানীরা মাটির স্তরে এর প্রমাণ খুঁজে পেয়েছেন। একে বলা হয় কেপিজি বাউন্ডারি। মাটির এই বিশেষ স্তরটি সারা পৃথিবী জুড়েই পাওয়া যায়, যা ৬৬ মিলিয়ন বছর আগের সেই ঘটনার সাক্ষী। এই স্তরে ইরিডিয়াম নামক একটি মৌল প্রচুর পরিমাণে পাওয়া যায়, যা পৃথিবীতে বিরল, কিন্তু গ্রহাণুতে প্রচুর পরিমাণে থাকে। এই স্তরের ঠিক নিচেই ট্রাইসেটপস এবং অন্যান্য ডাইনোসরের ফসিল পাওয়া যায়, কিন্তু এই স্তরের ওপরে আর কোনো ডাইনোসরের অস্তিত্ব নেই, পাখি ছাড়া। এটি প্রমাণ করে যে সেই মহাজাগতিক আঘাত এবং তার পরবর্তী পরিবেশগত বিপর্যয় ছিল এদের বিলুপ্তির প্রধান কারণ। মন্টানার হেল ক্রিক ফরমেশনে এমন একটি ট্রাইসেটপসের ফসিল পাওয়া গিয়েছিল যা এই সীমানা রেখার খুব কাছে ছিল, যা ইঙ্গিত দেয় তারা একদম শেষ সময় পর্যন্ত টিকে থাকার লড়াই করে গেছে। বিজ্ঞানীরা হাড়ের গঠন বিশ্লেষণ করে দেখেছেন, শেষের দিকে ডাইনোসররা অপুষ্টিতে ভুগছিল না, অর্থাৎ গ্রহাণু পড়ার আগ পর্যন্ত তারা ভালোভাবেই বেঁচেছিল। তাই এটি নিশ্চিত যে তাদের বিলুপ্তি ছিল আকস্মিক এবং দ্রুত। অবশ্যই বিজ্ঞানের জগতে বিতর্ক সবসময় থাকে। কিছু বিজ্ঞানী মনে করেন গ্রহাণু পড়ার আগেই ডেকান ট্র্যাপের আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে ট্রাইসেটপসদের সংখ্যা কমতে শুরু করেছিল। জলবায়ু পরিবর্তন এবং সমুদ্রের উচ্চতা কমে যাওয়া তাদের বাস্তুতন্ত্রকে দুর্বল করে দিয়েছিল। কিন্তু অধিকাংশ আধুনিক গবেষণা এবং ডেটা অ্যানালিটিক্স বলে, যদি সেই গ্রহাণুটি আঘাত না করত, তবে হয়তো ট্রাইসেটপসরা আরও লক্ষ লক্ষ বছর টিকে থাকত। তারা হয়তো পরিবর্তিত পরিবেশের সাথে মানিয়ে নিত, কিন্তু গ্রহাণুর আঘাতটি ছিল এতটাই বিধ্বংসী যে মানিয়ে নেওয়ার কোনো সুযোগই প্রকৃতি তাদের দেয়নি। খাদ্য শৃঙ্খল বা ফুড চেন পুরোপুরি ভেঙে পড়েছিল। প্রথমে গাছপালা মরে গেল, তারপর তৃণভোজীরা মারা গেল, এবং শেষে মাংসাশীরাও খাদ্যের অভাবে বিলুপ্ত হল। এটি ছিল একটি ডমিনো এফেক্ট।
তাই বলা যায় শেষ ট্রাইসেটপসটি কোনো একক কারণে মারা যায়নি, সে মারা গিয়েছিল একটি ভেঙে পড়া পৃথিবীর করুণ শিকার হিসেবে। ট্রাইসেটপস আজ নেই, কিন্তু তাদের গল্প এখনও আমাদের মুগ্ধ করে। তারা আমাদের শেখায় যে প্রকৃতি কতটা শক্তিশালী হতে পারে এবং পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। 160 মিলিয়ন বছরের ডাইনোসরদের রাজত্ব শেষ হতে লেগেছিল মাত্র কয়েক মুহূর্ত। শেষ ট্রাইসেটপসটি যখন মারা গেল, তখন তার শরীরের ওপর জমেছিল সময়ের ধুলো। তার হাড়গুলো পাথরে পরিণত হলো, যা আজ আমাদের মিউজিয়ামগুলোতে দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। কিন্তু তাদের মৃত্যু ব্যর্থ হয়নি। ডাইনোসরদের বিলুপ্তির ফলেই ছোট ছোট স্তন্যপায়ী প্রাণীরা গর্ত থেকে বেরিয়ে আসার সুযোগ পেল, পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ল এবং শেষ পর্যন্ত মানুষের আবির্ভাব সম্ভব হল। এক অর্থে সেই শেষ ট্রাইসেটপসটির মৃত্যু আমাদের অস্তিত্বের পথ তৈরি করে দিয়েছে। সে ছিল এক মহাকালের যোদ্ধা, যে সময়ের বিরুদ্ধে যুদ্ধে হেরে গিয়েও আমাদের গল্পের অংশ হয়ে আছে। ইতিহাসের এই পাতায় ট্রাইসেটপসের এই করুণ পরিণতি শোনার পর আপনার কি মনে হয়, প্রকৃতির এই খালায় টিকে থাকা কতটা ভাগ্যের আর কতটা যোগ্যতার? আপনার কি মনে হয়, যদি সেই গ্রহাণুটি পৃথিবীকে আঘাত না করত, তবে আজকের পৃথিবী কেমন হতো? মানুষ কি আদৌ সৃষ্টি হতে পারত, নাকি আমরা এখনও ডাইনোসরদের রাজত্বেই বসবাস করতাম? কমেন্ট করে আপনার মতামত আমাদের অবশ্যই জানান। আর আপনি যদি এমন আরও রোমাঞ্চকর এবং অজানা ইতিহাসের গল্প শুনতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে। ভালো থাকবেন।